আজকের ক্লাসটি শুধুমাত্র যারা আর্টস এবং কমার্সে যাদের বিজ্ঞানের বেসিক একদম কম তাদের জন্যই বোঝানো হবে ওই স্টাইলে। আর যারা সায়েন্সের আছে ওদের ক্লাসটা না দেখলেও চলবে। তো সেক্ষেত্রে গত ক্লাসে যে কথাগুলো বললাম, যে জিনিসগুলো মুখস্থ করার কথা বললাম, ওই জিনিসগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। কেউ যদি এখন এমন হয় যে তোমাকে যেগুলো বলা হইতেছে মুখস্থ করার জন্য তুমি মুখস্থ করো না, আবার না করে আবার বলে যে বিজ্ঞানও বুঝি না, ওগুলো আমি পছন্দ করি না। মানে মানুষ তো সবকিছু তো বুঝেন না, কিছু বুঝতে হইলে আবার কিছু মুখস্থ জিনিস আছে সেটাও থাকতে হবে। মানে অনেকে আছে কি করে, এই যে একদম মুখস্থ জিনিসগুলো একদম ইয়ে করতে চায় না, তাহলে তো তোমার পড়ার দরকার। গত ক্লাসে যে জিনিসগুলো বললাম 7 নম্বর লেকচারে, ওই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তারপর হলো পরের লেকচার বুঝবো। এটাই হলো সিস্টেম। এখন দেখো এই বলবিদ্যা, বলবিদ্যায় এখানে আমরা কিছু জিনিস আছে, আমরা একটু দেখি কি আছে। প্রথমত স্মরণ। স্মরণ বলতে নর্মালি কি বোঝায় এখানে? এই যে ধরো, আচ্ছা, এই যে স্মরণ বলতে কি, ধরো এখানে বলছে কি নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর, নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন। মানে মোট কথা হচ্ছে, ধরো তুমি একটা জায়গায়, ধরো তুমি এই বিন্দুতে আছো, এই বিন্দুতে আছো। এখন তুমি যদি এই বিন্দু থেকে তোমাকে ঠেলে এখানে আনা হয়, তার মানে কি হয়? যে তোমার অবস্থার পরিবর্তন করা হয়নি। তার মানে তুমি আগে ছিলে এই জায়গায়, এখন এখান থেকে কোন জায়গায় আসছো, এখানে আসছো, তার মানে কি হয়েছে? তোমার অবস্থান পরিবর্তন, মানে তুমি স্থান পরিবর্তন হয়েছে। তার মানে এই জিনিসটা হচ্ছে কি স্মরণ। আর স্মরণের একক হচ্ছে কি মিটার। একদম টোটস্থ করতে হবে, স্মরণের একক হচ্ছে কি মিটার। স্মরণের একক হচ্ছে মিটার, এটা একদম টোটস্থ রাখবা। এরপর হচ্ছে দ্রুতি। দ্রুতি আর বেগ একই, তবে মেন ডিফারেন্স হচ্ছে কি এই যে বেগের সময় কি নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ আছে, আর দ্রুতির সময় নির্দিষ্ট দিক কথাটা উল্লেখ নাই। এটা সম্ভবত দ্রুতি এবং বেগ আগের লেকচারে সম্ভবত গেছে কিনা, সম্ভবত যেতে পারে। তার মানে এই যে দ্রুতিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তার মানে দ্রুতি মানে হচ্ছে কি এস বাই টি। এ কি বলে, এস লিখতে তো বেজাল, এস বাই টি, এটাকে বলা হচ্ছে দ্রুতি। মানে সময়ের সাথে, এই সময়ের সাথে, এই যে টি মানে সময়, সময়ের সাথে এটা হলো এস। এস মানে কি দূরত্ব, এস মানে দূরত্ব। তাহলে এটা মনে রাখতে হবে যে এস মানে দূরত্ব। এটুকু যদি কেউ মুখস্থ না রাখো তাহলে তোমার দরকার নেই পড়া। তাহলে এই যে সময়ের সাথে বস্তুর অবস্থার পরিবর্তন নয়, দূরত্ব মানে তো অবস্থার পরিবর্তন। তুমি এখন আছো ধরো ভোলা সদরে, একটু পরে আবার সেখান থেকে কিছু ভোলা কলেজে, তার মানে তোমার অবস্থা পরিবর্তন করছে না, তুমি দূরত্ব অতিক্রম করছো না। তার মানে এই দূরত্ব এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই যে সময়, তাই এই দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে না। তুমি যে ভোলা সদর থেকে ভোলা কলেজে আসছো, পুরো ডেটে চলে আসো, একটা সময় লাগছে। তাহলে এই যে সময়ের সাথে এই যে বস্তুর অবস্থার পরিবর্তনের হার, এই হারটাকে বলা হয় কি দ্রুতি। তার মানে এস বাই টি। তাহলে এস এর একক কি? এস এর একক হচ্ছে কি, এস এর একক হচ্ছে কি মিটার। এস এর একক হচ্ছে কি মিটার মানে এম। আর সময়ের একক কি? সময়ের একক সেকেন্ড। এটা তো জানার কথা। তারপর আমরা জানি যে স- এরপর সমান সমান হচ্ছে কি, এরপর সমান হচ্ছে, ধরো এই যে এস নিচে আছে, নিচে থাকলে আর এম তো উপরে আছে, এস নিচে থাকলে এস এর পাওয়ার মনে মনে কোনো কিছু না থাকা মানে এস এর পাওয়ার কত? ওয়ান। তা আমরা ম্যাথের ক্লাসে কি দেখছি, নিচ থেকে কোনো জিনিস উপরে গেলে পাওয়ার সাইন পরিবর্তন হয়ে যায়। নিচ থেকে উপরে গেলে বা উপর থেকে নিচে আসলে, কেউ যদি জায়গা চেঞ্জ করে যে নিচ থেকে উপরে গেলো বা উপর থেকে নিচে আসলো, তাহলে তার কি যে পাওয়ারে তার যে সাইন আছে সাইনটা চেঞ্জ হয়ে যায়। তার এখানে কিছু নাই মানে কি প্লাস ওয়ান, কিছু না থাকা মানে প্লাস ওয়ান, উপরে হয়ে গেছে হয়ে যাবে কি মাইনাস ওয়ান। একইভাবে বেগ, বেগ একই বলছি, বেগকে ভিতরে প্রকাশ করা হয় এস বাই টি। জাস্ট হচ্ছে কি নির্দিষ্ট দিক কথাটা বলা আছে। জাস্ট কোন বস্তু নির্দিষ্ট দিকে যে একক সময়ে যে একক সময়ে বস্তুর যে পরিবর্তনটা, যে বা যে দূরত্ব অতিক্রম করে, তাও একই রকম। বি ইকাল টু হচ্ছে এস বাই টি। তাও একই রকম, কোন নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। এবং দেখো এককও একই হবে, দূরত্বের একক মিটার, সময়ের একক সেকেন্ড। তাহলে সেকেন্ডে উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এই এই কথাগুলো বলার পরে বুঝার পরে এখন টোটস্থ রাখতে হবে। এবার ত্বরণ। ত্বরণের ইংলিশ কি অ্যাক্সিলারেশন। যেহেতু প্রথম অক্ষর এ, এই জন্য ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। তবে অভিকর্ষ ত্বরণ যেটা, সেটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়।
ত্বরণ মানে হচ্ছে কি বি বাই টি, এগুলো অবশ্য মনে রাখতে হবে। বি বি মানে কি, একটু আগে দেখছি, ভেলোসিটি, বেগ। তার মানে যে সময়ের সাথে বস্তুর অসময় বেগের পরিবর্তন, এই যে সময়ের সাথে বস্তুর এই যে বেগের পরিবর্তন, সময়ের সাথে বস্তুর অসময় বেগের পরিবর্তন। এই যে অসম বেগ, অসম বলা হলো কেন? ধরো বেগ যদি সমানে হয় তাহলে তো ত্বরণ জিরো। আর তুমি যদি বেগ সমান হয়, ধরো তুমি 5 মিনিটে, ধরো এখান থেকে যুগের গোল গেছো, আবার 5 মিনিটে যুগের গোল থেকে ধরো ওই যে ইয়াতে গেছো, ওই কি বলো ওইটাকে, যে বেগে গেছো, আবার একই বেগে 5 মিনিটে ধরো ওই যে ইয়াতে গেছো, ওই কি বলে হাসপাতালের পুকুর পাড়ে গেছো, তোমার বেগ যদি একই থাকে তাহলে তোমার কোনো ত্বরণ হয় না। আর ত্বরণ মানে হচ্ছে কি সময়ের সাথে বেগের পরিবর্তন। কারণ বেগটা অবশ্যই কি ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে ত্বরণ আসবে। তাহলে এই যে ত্বরণ ইকাল টু বি বাই টি। একটাকে আমরা দেখলাম না বি এর একক কি, একটাকে আমরা বি এর একক দেখলাম কি, এই যে বি এর একক বের করছি মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড মানে ইনভার্স সেকেন্ড, ইনভার্স সেকেন্ড। এটা হলো বি এর। এরপরে নিচে আছে কি টি, সময়, সময়ের একক কি সেকেন্ড, আগের মতোই। তাহলে এই যে কোন পাওয়ার কোনো কিছু না থাকা মানে কি ওয়ান থাকা, +1। তাহলে এই এসটাকে আমরা, উপরে একটা এস আছে, এখানে একটা এস আছে, এসটাকে আমরা উপরে নিয়ে যাই, নিয়ে গেলে এই এস এর পাওয়ার কি হয়ে যাবে -1। এই এস এর পাওয়ারও -1 আছে। তাহলে টোটাল হয়ে যাবে কত, মিটারটা তো মিটার থাকবোই, আর হইলো এস মাইনাস একক -2, a-1, আর এটা উপরে গেলে -1। কারণ আমরা বলছি কি কোনো জিনিস যদি জায়গা চেঞ্জ করে, উপর থেকে নিচে আসে আসে বা নিচ থেকে উপরে যায়, তাহলে তার পাওয়ারের মানটা কি, এই যে সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তারপর হচ্ছে কৌণিক দূরত্বের ক্ষেত্রে রেডিয়াস পার সেকেন্ড, কারণ কৌণিক দূরত্বের সময় বেগের এককে রেডিয়াস, এখানে যে ব্যাসার্ধ রেডিয়াসে প্রকাশ করা হয়, রেডিয়ানে প্রকাশ করা হয়। তাহলে এই জিনিসগুলো দেখবো। এরপর দেখো নিউটনের যে গতি বিষয়ক সূত্র। নিউটনের গতি বিষয়ক সূত্র কত সালে দিচ্ছে? 1687 সালে। এখন মুখস্থ করবা। কে দিচ্ছে? স্যার আইজাক নিউটন। কোন বইতে? তার ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, এই বইটাতে দিছে। এই সূত্রের গতি বিষয়ক সূত্র, এটা কিন্তু আসে যে গতি বিষয়ক সূত্র কে দিছে? নিউটন। এই গতি বিষয়ক সূত্রতে বস্তুর ভর, গতি ও বলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। উনি 3টা সূত্র দিচ্ছে। কি কি? এটা মনে রাখতে হবে। বস্তুর ভর, গতি, বল। বস্তুর ভর, গতি, আর হচ্ছে কি বল, এই 3টার মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তাহলে এই সূত্রটাকে নিউটনের সূত্র বলা হয়। এই যে এখানে আছে আমাদের 3টা সূত্র। প্রথম সূত্র হচ্ছে, দেখো, যে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু সুষম দূরত্বে কি সরল পথে চলতে থাকবে। মানে কি, ধরো তুমি যদি বসে আছো, তা তোমার যদি কেউ নাড়াচাড়া না দেয়, না ডাকে, কিছু না করে, তাহলে তুমি সারাক্ষণ তো বসেই থাকবে। আর ধরো তুমি দৌড়াইতেছো, এখন তোমার যদি না, তুমি যদি না থামো, তোমার কেউ না থামায়, কি শক্তি প্রয়োগ না করে, বা বাঁশি না বাজায় যে থামো, কিছুই না করে, তাহলে তুমি তো চলতেই থাকবা, চলতেই থাকবা। এই কথাই বলছে যে আমার বাহির থেকে যদি কোনো বল প্রয়োগ না করি, তাহলে যে বস্তুটা স্থির আছে সে সারাক্ষণ স্থির থাকবে, আর যে চলতেছে সে সারাক্ষণ চলতেই থাকবে। এটা হচ্ছে তার প্রথম লক। এখন এখানে এই যে প্রশ্নে আসে এটা, যে প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই? প্রথম সূত্র থেকে আমরা জড়তা ও বলের ধারণা পাই। জড়তা কেন? ওই যে এটা তো একটা জড়তা, যে তুমি স্থির আছো, সারাক্ষণ স্থির থাকতেছো, এটা একটা স্থির জড়তা। এই এরপর তুমি গতিশীল আছো, সারাক্ষণ এই গতিশীলে থাকতেছো, মানে তোমার উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করে, তাহলে তুমি দৌড়াইতেছো, দৌড়াইতেই থাকবা। তার মানে এটা একটা গতি জড়তা। তার মানে এখানে তোমার, তার মানে এটা বলের সাথে সম্পর্ক, যে তুমি বল প্রয়োগ করলে তোমার অবস্থার পরিবর্তন হবে না, কিন্তু হবে না। অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম চলতে থাকবে। কি কারণে? কখন? যদি বল প্রয়োগ না করা হয়। তার মানে এখান থেকে আমি কি পাইছি? একটা হলো বল পাইছি, আর একটা পাইছি কি জড়তা। জড়তা কোনটা? এটা, যে তুমি সারাক্ষণ স্থির থাকতেছো বা সারাক্ষণ গতিশীলে থাকতেছো বাইরে থেকে বল প্রয়োগ না করলে। কারণ এটাই একটা হলো, এটাই হলো জড়তা। তার মানে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে এগুলা। যে জড়তা মানে ধরো নিউটনের প্রথম সূত্র থেকে কোনটা ধারণা পাওয়া যায়, বা জড়তা ধারণা পাওয়া যায় কোনটি থেকে, বা বলের ধারণা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে, মনে রাখলাম। এরপর হচ্ছে যে বস্তুর দ্বিতীয় সূত্র, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করবে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে করবে, স্বাভাবিক। বল যে, তুমি একটা বল প্রয়োগ করছো, বল যেদিকে ক্রিয়া করবে, ভর এবং বেগ, ভরবেগ মানে কি ভর এবং বেগের গুণফল।
তাহলে ভর বেগ কি সেটা আমরা আগে বলছি, আর ভর সেটা তো আমরা জানি যে কোনো বস্তুর উপাদান কি থাকে সেটার মধ্যে, সেটা হলো, এটা আগে আগে চলে গেছে। তাহলে তুমি যেদিকে বল প্রয়োগ করবা, ভরবেগের পরিবর্তনটাও কিন্তু সেই দিকে ঘটবে। তার মানে এই নিউটনের দ্বিতীয় সূত্রকে সংক্ষেপে বলা হয় এফ ইকাল টু এম এ, যে এফ ইকাল টু এম এ। এফ ইকাল টু কি বল মানে ইংলিশ ফোর্স, ফোর্স থেকে কি এফ, আর হইলো ভর মানে তো এম জানো, মাস, ত্বরণ মানে তো জানো এক্সিলারেশন থেকে এ। এগুলো মনে রাখবা, এগুলো হলো বারবার মুখস্থ করার কিছু নাই, বুঝারও কিছু নাই এখানে। এই হলো মনে রাখা জিনিস। এখানে বুঝার আছে কি সূত্র প্রতিপাদ্য, তোমাদের তার সূত্র প্রতিপাদ্য শিখতে হবে না। তোমাকে এখানে নিউটনের যে সূত্র মানে কোনটা, এফ ইকুয়াল টু এম, এটা মনে রাখতে হবে। তার মানে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ভরবেগের পরিবর্তন যেদিকে মানে বল যেদিকে ক্রিয়াশীল হবে, বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, এবং এফ ইকুয়াল টু এম, এটা মনে রাখতে হবে। এরপর হচ্ছে কি নিউটনের তৃতীয় সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা সবাই জানি আমরা, যে প্রত্যেক ক্রিয়ারও একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ধরো তুমি এই যে তুমি ফ্লোরে দাঁড়াইছো, দাঁড়ানোর পরে তাহলে কি হইলো, তুমি পড়ে যাও না কেন? কারণ তুমি ফ্লোরের উপর যে দাঁড়াইছো, ফ্লোরের উপর তুমি যতটুকু বল প্রয়োগ করতেছো, ফ্লোরও উল্টা দিকে তোমাকে ঠিক ততটুকু বল তোমার বিপরীত দিকে ক্রিয়া করতেছে। এই কারণে তুমি যেখানে আছো সেখানে স্থির আছো, মানে পড়ে পড়ে যাচ্ছ না তুমি। তো এটা হলো নিউটনের তৃতীয় সূত্র। এই নিউটনের তৃতীয় সূত্র থেকে অনেকগুলো জিনিসের ব্যাখ্যা করা যায়। এগুলা খুব আসে, যে জেট ইঞ্জিন রিঅ্যাকশন, এটা কোন নিউটনের কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়, নিউটনের তৃতীয় সূত্র। এরপরে ধরো এই যে আমরা অনেক সময় বেলুন ফুলাই, যে বেলুন ফুলানোর পরে তুমি যদি বাতাস, বেলুনের ফুলানোর পরে তুমি বাতাস ছেড়ে দাও, দেখবা বেলুনটা ছেড়ে দিবা, বেলুনটা অনেক দূরে গিয়ে পড়বে। এটা হচ্ছে কি তোমার এই যে এটার মাধ্যমে রকেট ইঞ্জিন এর নীতির সাথে এটা মিল আছে। এগুলো সব নিউটনের তৃতীয় সূত্রে, এগুলো মাস্ট মনে রাখবা। এরপরে মহাকাশযানে যে রকেট চালায়, এটা মনে রাখবা। কারণ রকেটের যে পিছনের অংশ দেখো, পিছনের অংশে আমরা জানি যে প্রচন্ড গ্যাস প্রচন্ড বেগে নির্গত হয়। যখন নির্গত হয় তখন এর বিপরীত দিকে কি হয়, একটা ধাক্কা দেয়। মানে আমরা জানি যে নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমানুপাতিক প্রতিক্রিয়া আছে। তাহলে আমাদের রকেট তো আমরা জানি জ্বালানির মাধ্যমে চলে, রকেট কিসের মাধ্যমে চলে, জ্বালানির মাধ্যমে চলে। যেহেতু এখানে পিছনের অংশ থেকে প্রচুর গ্যাস নির্গত হয় প্রচন্ড বেগে, তাহলে কি হবে, তার বিপরীত দিকে একটা গতি ক্রিয়েট হবে, এই ধাক্কা দিবে ওই গতিটা। এর ফলে কি হয়, এদের রকেটটা উড়ে যায়। তাহলে রকেটটা উপরের দিকে কি, এই যে রকেট ফলে রকেট প্রচন্ড বেগে কি উপরের দিকে এগিয়ে যায়। এগুলো মনে রাখবা। এই যে জেট ইঞ্জিন রিয়েকশন, এটা কোন সূত্রের ইয়া এটা দেখবা। তারপর হলো বিমান ও রকেট, এর মূল মূল পার্থক্য কি। আমরা জানি যে রকেট চালানোর জন্য বাতাসের দরকার হয় না, কারণ রকেট চালানোর জন্য জ্বালানি দরকার হয়। আর বিমান চালানো হয় কি, বিমানের জন্য জ্বালানি লাগে না, বিমান সম্পূর্ণ বাতাস নির্ভর, বিমান সম্পূর্ণ কি বাতাস নির্ভর, একটু মনে রাখবা। আর একজন মাঝি নৌকা চালানো গতি নিউটনের কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, তৃতীয় সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। যে নৌকা চালানোর যে গতি, নৌকা যে চালায়, এটাকে আমরা এই যে গতি, নৌকা চালানোর যে গতিটা, এটা আমরা কোন সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি, নিউটন তৃতীয় সূত্রের মাধ্যমে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। তার মানে এই যে এরপরে ব্যাখ্যাগুলো এগুলো দেখবা। এরপরে এদিকে কি আছে এক্সাম্পল, এরপরে এখানে আছে জড়তা। জড়তার কথাটা যদি আগেও বলছিলাম একবার, এই যে এর মধ্যে চলে আসছে। জড়তা মানে কি, তুমি যে অবস্থায় আসছো তুমি চিরকাল, ওই যে নিউটনের গতি সূত্রের মধ্যে বলা আছে, প্রথম সূত্রের মধ্যে এই জিনিস জড়তার সম্পর্কে বলা আছে, জড়তার ধারণা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। জড়তা আমরা কি বলছি, তুমি যে অবস্থায় আসো চিরকাল তুমি সে অবস্থায় থাকতে চাও, এটা তোমার জড়তা। মানে তুমি যে অবস্থা আছো বলতে কি, তবে তুমি স্থির থাকতে পারো, গতিশীল থাকতে পারো। তুমি যদি স্থির আছো, তুমি সারাক্ষণ, তোমাকে কেউ যদি বাইরে থেকে বল প্রয়োগ না করে, তুমি সারাক্ষণ সেই অবস্থায় থাকবা, এটা একটা জড়তা। আবার তুমি দৌড়াইতেছো, গতিশীল আছো, তুমি সারাক্ষণ এই গতিশীল থাকতে চাও, বাইরে থেকে বল প্রয়োগ না করলে সারাক্ষণ গতিশীল থাকবা, এটা একটা জড়তা। তাহলে এই এই ধর্মের উপর ভিত্তি করে এই জড়তাটা দুই প্রকার, এক হলো স্থিতি জড়তা, এক হলো গতি জড়তা। যে তুমি সারাক্ষণ স্থির আছো এটা যে জড়তা, এটা হলো স্থিতি জড়তা। আর তুমি যে গতিশীল আছো, সেই যে জড়তা, সারাক্ষণ যে গতিশীল থাকতে চাও, সেই জড়তাকে বলে এই গতির জড়তা। আচ্ছা, এখন দেখবা এই যে স্থিতি জড়তা এবং গতি জড়তা, এখানে কতগুলো এই যে এক্সাম্পল আছে, এই এক্সাম্পল গুলাই হচ্ছে কি মনে রাখতে হবে। এই জড়তার কোনো মাত্রা নাই, জড়তার কোনো মাত্রা নাই, এটা মনে রাখবা। দেখো, গতি জড়তার কারণে আমরা দেখবা কি, তুমি যখন গাড়িতে বসে, এই ধরো গাড়ি চলতেছে, গাড়ি চলতেছে, তার মানে চলা, গাড়ি চলা মানে কি, গাড়িও গতিশীল, গাড়ির সাথে তোমার শরীরটাও গতিশীল। দেখবা এই যে এই তার মানে এটা গতিশীল, তো গাড়ির সাথে তোমার শরীরও গতিশীল। এখন এই যে চলন্ত গাড়িতে হঠাৎ ব্রেক করলে কি হবে, তুমি সামনের দিকে ঝুলে পড়বে। আর
মানে হঠাৎ ব্রেক করছো, তুমি সামনের দিকে ঝুঁকে পড়বা। কেন ঝুঁকে পড়বা? কারণ গাড়িও গতিশীল ছিল, তুমি গতিশীল ছিল, and গাড়ি হঠাৎ থেমে গেছে, তুমি তো আর জানো না গাড়ি যে কোন সময় ব্রেক করবে। তাহলে না তুমি একটা স্টেপ নিতে পারতো। তাহলে তুমি হঠাৎ গাড়ি থেমে যাওয়ার কারণে তোমার শরীর তো আর থামে না, তোমার শরীর গতিশীল আছে, তোমার শরীর এই জন্য সামনের দিকে চলে যায়। আবার ধরো একটা গাড়ি স্থির আছে, বসে আছে, দাঁড়ানো আছে, তুমি গাড়িতে বসে আছো, দেখবা গাড়ি যদি হঠাৎ টান দেয়, তোমার পিঠ পিছনের দিকে চলে যায়। তাহলে এটা কেন? গাড়িও স্থির, তোমার শরীরও গাড়ির সাথে স্থির। কারণ গাড়ি কি করছে, হঠাৎ টান দিছে। টান দেয়, তুমি তো জানো না যে গাড়ি এখন টান দিবে, তোমার বডি তো স্থির আছে। কারণ গাড়ি যখন হঠাৎ টান দিছে, তখন তোমার বডিটা কি হবে, হঠাৎ পিছনের দিকে চলে যাবে। কারণ তোমার বডিটা তো গাড়ির গতির সাথে গতি আমরা ইয়ে করে অ্যাডজাস্ট করতে পারে নাই। কারণ গাড়িটা তো গতি হঠাৎ হঠাৎ গতি বাড়ায় দিচ্ছে, কারণ গাড়িও আগে স্থির ছিল তোমার বডির সাথে। এই কারণে তুমি যখন একদম গতি, কি বলে, একদম এই যে বাসগুলো একদম দাঁড়ানো থাকে, হঠাৎ ছাড়লে দেখা যায় যে তোমার বডিটা পিছনের দিকে চলে যায়। এটার কারণ হচ্ছে তোমার কি, স্থিতি জড়তা। কারণ গাড়ি ও বসা ছিল, স্থির ছিল, তোমার বডিও স্থির ছিল। এরপরে এই যে, যাই হোক, এই যে এই কথাগুলো এখানে আছে। চলন্ত গাড়িতে ব্রেক করলে এটাও আছে। তারপর হচ্ছে তুমি এই যে, ধরো এক গাড়ি থেকে গাড়ি, চলন্ত গাড়ি থেকে যদি তুমি নামো, নামার সময় দেখবা তুমি যদি গাড়ি থেকে নেমেই যেখানে নামছো সেখানে দাঁড়ায় যাও, তাহলে তোমার অ্যাক্সিডেন্ট করবে। তুমি গাড়ি চলতেছে, তুমি গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে নামতে হলে তুমি সামনের দিকে, গাড়ি থেকে নেমে সামনের দিকে একটু হাঁটতে হবে, একটু দৌড় দিতে হবে। দৌড় দিলে তোমার ব্যালেন্সটা হবে। তাহলে তুমি গতিশীল অবস্থায় যে জড়তা, ওটাকে বলে গতি জড়তা। স্থির অবস্থায় তোমার যে জড়তা, ওটাকে বলে স্থির জড়তা। তার মানে এই এক্সাম্পল গুলো তোমাকে 100% মনে রাখতে হবে, এই এক্সাম্পল গুলো 100% তোমাকে মনে রাখতে হবে। এই যে ভারী বা মোটা কাপড়ের উপর লাঠি বা কোনো কিছুতে আঘাত করলে স্থিতি জড়তার কারণে তোমার ওখান থেকে ধুলাবালি গুলা নিচে পড়ে। মানে এই এক্সাম্পল গুলা 100% মনে রাখবে যে কোনটা কোন জড়তার কারণে। এবার বল তো আমরা বলছি, বল মানে কি, যেটা হইলো যে জিনিসটা কোনো বস্তুর উপর ক্রিয়া করলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে। তখন একটা বস্তু স্থির আছে, ধরো তুমি বসে আছো, তোমাকে আমি কি করছি, এক ধাক্কা দিলাম, তাহলে তুমি সামনের দিকে চলে গেছো, তার মানে তোমার অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমি যে ধাক্কাটা দিলাম, যেটা দিলাম, যে শক্তিটা প্রয়োগ করলাম, এটা হচ্ছে বল। বা তুমি দৌড়াইতেছো, আমি তোমাকে জোর করে ঠেলে ধরে রাখছি, তার মানে তোমার গতিশীল ছিল, তোমার তোমার গতিটা আমি থামিয়ে দিলাম। তার মানে কি, আমি যে বলটা প্রয়োগ করলাম, আমি যেটা প্রয়োগ করলাম তোমার উপর, সেটাও হচ্ছে কি একটা বল। তার মানে এই যে কোন স্থির বস্তুর উপর, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটিকে গতিশীল করে, বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন ঘটায়। বল ইকাল টু কি, বল এই যে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখছি, এফ, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে দেখছি, এফ ইকাল টু কি, এফ ইকাল টু, এফ ইকাল টু এম এ, ক্যাপিটাল টু এম এ। আর এখানে মনে রাখবা, এই যে আমরা আগের ক্লাসে আমরা দেখছিলাম যে একক গুলা, বলের একক কি, নিউটন। এসআই এককে 9, একদম। এফপিএস একদম তটস্থ করবা। এটা যদিও ওখানে তটস্থ করা হয়েছে, এরপর যদি কেউ অবহেলার কারণে না করে থাকো, এটা করে ফেলবা। 1 নিউটন ইকাল টু 10⁵ ডাইন, একদম মুখস্থ করবা, এটা বোঝার কিছু নেই, একদম তটস্থ করে বলো। তারপর হচ্ছে যে বল, এই যে তুমি দেখো সহসা দরজা খুলতে চাইলে দরজার কবজার বিপরীতে বল প্রয়োগ করতে হয়। এই লাইনগুলো একটু দেখবা, এই লাইনগুলা মাস্ট দেখবা। এক্সাম্পল গুলো তো অবশ্যই দেখবে, এটা তার বলার কিছু নাই। এই যে রাস্তার ব্যাংকিং, ব্যাংকিং মানে কি, রাস্তার মোড়। রাস্তার মোড়টা কেন দরকার? ধরো তুমি এই যে রাস্তায় যে বাঁকা, বাঁকা পথে আমরা জানি এর কেন্দ্রমুখী বল কাজ করে। এই যে কেন্দ্রমুখী বল যদি না থাকে সেখানে, তুমি রাস্তা মোড় ঘুরবা, তো সেখানে তোমাকে কেন্দ্রমুখী একটা বল ক্রিয়েট হতে হবে। মানে এই মোড় ঘুরার কারণে তোমার শরীরে কাজ হয়ে যাচ্ছে। এখন ওই যে মোড়ে ওখানে কেন্দ্র থেকে তোমাকে কোনো একটা বল তোমাকে টেনে ধরতে হবে। নচেত তুমি যখন কাজ হচ্ছ, ধরো তুমি সাইকেল ঘুরাচ্ছ, মানে মোড় দিয়ে ঘুরে, মানে কাজ হয়ে তুমি মোড়টা ঘুরতেছ, এখন কোনো একটা বল যদি তোমাকে না ধরে রাখে, না টানে, তাহলে তুমি ওখানে ওই যে কাজ, সাইকেলটা যখন কাজ করছো তখন তুমি কাজ হয়ে যাবে। তার মানে যদি ওই যে বলটা ক্রিয়েট না হয়, তাহলে তুমি, বলটা ক্রিয়েট না হলে, কোন একটা বল তোমাকে না টেনে ধরলে তুমি কিন্তু উল্টে যাবে। এই কারণেই রাস্তাটা সাধারণত বাঁকা করা হয়, বাঁকা করা হয়। মানে এই বাঁকা করলে কি হয়, একটা কেন্দ্রমুখী একটা বল সৃষ্টি হয়। এই কেন্দ্রমুখী এই বল সৃষ্টি হওয়ার কারণে তুমি যখন বাঁকা হবা, তোমার শরীর বাঁকা করবা, তুমি পড়ে যাবা না। হ্যাঁ?
এই জিনিসটা একটু দেখবা। বক্রপথে মোটর গাড়ি বা রেলগাড়ি চলার সময় কি একটা কেন্দ্রমুখী বলের প্রয়োজন হয়। কেন্দ্রমুখী বলের অভাবে গতির জড়তার কারণে গতির জড়তার কারণে যানবাহন কি উল্টে যায়। এই জড়তাকে প্রশমিত করার জন্য বক্রপথে একটা কি বাঁকা ইয়া করা হয়, ওইটা দেখবা। স্থিতিস্থাপকতা, এটা ওদিন বলা হয়েছিল কিছুটা। স্থিতিস্থাপকতা বলতে আমরা একটা কি বুঝি? এই যে দেখো, বস্তুর যে ধর্ম, উহার উপর প্রযুক্ত বলের ক্রিয়া তার আকার আকৃতি উভয়ের পরিবর্তনে বাধা সৃষ্টি করে, এবং ওই বলটা অপসারণ করলে তার পূর্বের আকার আয়তন ফেরত পায়। মানে কি? মানে হচ্ছে কি, একটা বস্তু সবসময় তার অবস্থার মধ্যে থাকতে চায়, যে অবস্থা অবস্থা থাকতে চায়। এখন তুমি যদি ধরো কোন একটা লোহাকে, কামার যখন লোহাকে আঘাত করে, তো লোহাটা চায় যে যে আঘাতটা করতেছে, যে বলটা প্রয়োগ করতেছে ওটাকে বাধা দেওয়ার জন্য। কেন বাধা দেয়? সে চাইতেছে সে তার অবস্থায় থাকার জন্য। তাহলে যে বাধা দেয়, এখন লোহার বাধা, তুমি যে বল প্রয়োগ করে তাকে মারতেছো, পিটাইতেছো, বাড়ি দিতেছো, ওটার তুলনায় কিছু না, এই জন্য সে সফল হয় না। তো তুমি অনেক কামার যখন ওই যে লোহা গরম করে বারবার বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে কি হয়, একটা পর্যায়ে তোমার এই যে লোহা তার যে বাধা দেয়, এই বাধাটা সচেষ্ট না। তো কি হয় তাহলে, তোমার এই লোহার আকার আয়তনটা চেঞ্জ হয়ে যায়। লোহা দিয়ে তুমি যেটা বানানো, দা, খন্তা, কুড়াল যা বানানো তুমি সেটা বানাও। বানানোর পরে এখন তুমি যদি তুমি যে বলটা প্রয়োগ করছো, বল প্রয়োগ করে তুমি লোহার আকার আকৃতিটা চেঞ্জ করছো। এখন তুমি যদি এই বলটা আবার সরায় নাও, যে বলটা প্রয়োগ করছো তুমি, এই বলটাকে আবার সরায় নাও, সরায় নিলে কি হবে, তখন ওই বস্তুটা তার আগের অবস্থা ফেরত পায়। আর এই যে ধর্মটা, এটাকে বলে স্থিতিস্থাপকতা। মানে কি, প্রথমে তুমি বল প্রয়োগ করছো, যদিও ও বস্তুটা বাধা প্রদান করছে, কিন্তু লাভ হয় নাই। তো তুমি বল প্রয়োগ করার পরে এর আকার আয়তন পরিবর্তন হয়েছে, মানে লোহাতে তুমি আঘাত করার কারণে এটা দাঁতে কনভার্ট হয়েছে। এখন তুমি যদি যে বলটা প্রয়োগ করছো, এই বলটা যদি তুমি সরাই ফেলো, তাহলে ওই দাঁটা আবার কি হবে, যে লোহাতে কনভার্ট হবে। হ্যাঁ, আর এটার যে এই যে ধর্মটা, যে একটা বস্তু তার উপর বল প্রয়োগ করলে তার যে আকার আয়তন পরিবর্তন হতে চায়, এটাকে বাধা দেয়। আবার ওই বলটা অপসারণ করলে তার পূর্বের আকার আয়তন ফেরত পায়। এই যে ধর্মটা, এটাকে বলা হয় কি তোমার স্থিতিস্থাপক। তাহলে এখন এটা আসে কি, স্থিতিস্থাপকতার ডেফিনিশন তো ভাবে আসে না, আসে যে কোন বস্তুর স্থিতিস্থাপকতা বেশি। এটা মনে রাখবা, যে বস্তুকে আকার আয়তন পরিবর্তন করার পরে যত বেশি শক্তি লাগবে তার পূর্ব অবস্থায় ফেরত নিতে, তার স্থিতিস্থাপকতা তত বেশি। এখন তুমি একটা বলো, একটা লোহা বা একটা ইস্পাত আমি নিলাম, লোহা নিলাম, তো আর একটা রাবার নিলাম। তাহলে আমি ধরো লোহারও আকার আয়তন পরিবর্তন করলাম, রাবারেরও কি আকার আকৃতি পরিবর্তন করলাম, রাবার দিয়ে একটা কিছু তৈরি করলাম, লোহা দিয়ে একটা কিছু তৈরি করলাম। তাহলে এখন বলো যে পরিবর্তন করার পরে এখন আমি যদি পূর্বের অবস্থা ফেরত নিতে চাই, তাহলে কোন জায়গায় লোহাতে বেশি বেশি শক্তি প্রয়োগ করতে হবে, মানে যে দাঁতে লোহাটাকে দাঁতে কনভার্ট করলাম, তাহলে এই দাঁতে কি বেশি শক্তি প্রয়োগ করতে হবে লোহাতে কনভার্ট করার জন্য, নাকি রাবারে বেশি শক্তি প্রয়োগ করতে হবে? আমরা জানি যে রাবারকে খুব সহজেই কি তাড়াতাড়ি আগের অবস্থায় নেওয়া যাবে, কিন্তু লোহাকে এত তাড়াতাড়ি আগের অবস্থায় নেওয়া যায় না। কারণ তুমি দা থেকে এই লোহা থেকে দা কনভার্ট করছো, যে পরিমাণ শক্তি লাগছে, আবার একই পরিমাণ শক্তি লাগবে তুমি কি দা থেকে আবার লোহাতে নেওয়ার জন্য। তার মানে এখানে রবারের চেয়ে লোহাকে তার পূর্বের অবস্থায় ফেরত আনতে শক্তি অনেক বেশি প্রয়োগ করতে হবে। এই কারণে বলা হয় রাবারের চেয়ে লোহার এগুলার স্থিতিস্থাপকতা বেশি। অনেকে মনে করে যে যেটারে টানলে যত তাড়াতাড়ি আগের অবস্থায় আসবে তত এটা স্থিতিস্থাপকতা তত বেশি, ওইটা না। যত শক্তি বেশি লাগবে আগের অবস্থায় আনতে তার, তার মানে সেই হিসাবে লোহার স্থিতিস্থাপকতা বেশি। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখবা, এই লাইনগুলো ভালোভাবে পড়বা। তার মানে এই যে যে বস্তু বাধা প্রদানের ক্ষমতা বেশি সেই বস্তুর স্থিতিস্থাপকতা তত বেশি। আমরা রাবারের তারকে খুব সহজে টেনে লম্বা করতে পারি, ইস্পাতের তারকে সহজে টেনে লম্বা করতে পারবা, আবার রাবারটা লম্বা করার পর ছেড়ে দিলে তাড়াতাড়ি আগের অবস্থায় চলে যায়। ইস্পাতের তারকে লম্বা করার পরেও লম্বা করতে তো অনেক শক্তি লাগবে, লম্বা করার পরে কি আবার আগের অবস্থা ছেড়ে দিলে, লম্বা করতে ছেড়ে দিলে কি আবার ইস্পাতের তারকে আগের অবস্থায় চলে যাবে? চলে যাবে না, অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এই জিনিসগুলো একটু দেখবা। এগুলো হলো ব্যাখ্যা দেওয়া, এই জিনিসগুলো একটু দেখবো। বিকৃতি মানে কি? বল প্রয়োগের ফলে কোন বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় সেটা হলো বিকৃতি। পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে এক ধরনের বল, যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃতি করা হলে বস্তুর উপরে এক প্রকার বল সৃষ্টি হয়। ধর আমি বাহ্যিক একটা বল,
প্রয়োগ করলাম, ধরো একটা ইস্পাতের উপর বা লোহার উপর একটাকে আমি বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করার পর লোহার আকৃতির কিছুটা চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার পরে এর ভিতরে, এই লোহার ভিতরে একটা বল সৃষ্টি হয়। হ্যাঁ, যা আমি যে ধরো একটা লোহা, লোহার উপর আমি লোহাটাকে এই যে দাঁতে কনভার্ট করার জন্য যে গরম করে জোরে জোরে বাড়ি দিচ্ছি। বাড়ি দেওয়ার পরে, তা বাড়ি দেওয়ার ফলে কি হবে, এই লোহার মধ্যে এটা একটা বল সৃষ্টি হবে। যে বলটা কি করবে, মানে কি করবে, আমি যে শক্তি প্রয়োগ করতেছি ওটার উপর, ওটাকে একটু বাধা দিবে। সে চাইবে কি পূর্বের অবস্থায় ফেরত যেতে, আগে যে অবস্থা ছিল সেই অবস্থায়। এই যে বলটা, এই বলটাকে বলা হচ্ছে কি, এই যে বলটা, এই বলটাকে বলা হচ্ছে কি পীড়ন। মানে আমি লোহাতে আঘাত করার কারণে যে ওটার ভিতরে একটা বল সৃষ্টি হয়, যে বলটা কি বিপরীতমুখী কাজ করে। আমি যে শক্তি প্রয়োগ করতেছি, আমি যে বল প্রয়োগ করতেছি, এই বলের বিপরীতমুখী সে কাজ করতেছে, সে পূর্বের অবস্থা ফেরত যেতে চায়। এটাকে বলা হচ্ছে কি পীড়ন। এই জিনিসগুলো একটু দেখবো। এমকেএস পীড়নের একক হচ্ছে কি এটা, হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে এই যে পীড়ন ও পীড়ন বিকৃতির সমানুপাতিক। এই পীড়ন, এই পীড়নটা এই যে বিকৃতির সমানুপাতিক। মানে কি দেখো বিকৃতি মানে কি আকার আকৃতি চেঞ্জ হয়ে যাবে। পীড়ন মানে কি বল। তার মানে তুমি যত বেশি বল প্রয়োগ করবা, আকৃতি তত বেশি চেঞ্জ হবে, স্বাভাবিক এটা। তবে সমানুপাতিক মানে কি, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বলতে কি বোঝায়? সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বলতে, সমানুপাতিক মানে কি, ধরো এই সাইডে একটা জিনিস আছে, এই সাইডে একটা আছে। সমানুপাতিক মানে কি, এটা যদি বাড়ে তাহলে এটাও বাড়ে, এটা যদি কমে তাহলে এটাও কমে। আর ব্যস্তানুপাতিক যদি হয়, ব্যস্তানুপাতিক লেখে কি হবে, এই যে 1/, এভাবে ব্যস্তানুপাতিক লেখে। ব্যস্তানুপাতিক মানে কি, ধরো এই পাশে একটা বস্তু আছে, এই পাশে একটা বস্তু আছে, এর মান যদি বাড়ে এর মান কমে, এর মান যদি কমে এর মান বাড়ে, এটা বলে ব্যস্তানুপাতিক। এবং ব্যস্তানুপাতিক চিহ্ন লেখো 1/, এটা দিয়ে, আর এটা লেখো 1, শুধু এইভাবে। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে একটা ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। যার ইয়ং, এইটুকু মনে রাখার বিষয়, যার ইয়ং এর গুণাঙ্ক যত বেশি তার স্থিতিস্থাপকতা তত বেশি। ইয়ং এর গুণাঙ্ক রাবারের চেয়ে ইস্পাতে বেশি। আর এই জন্য, যেহেতু ইয়ং এর গুণাঙ্ক ইস্পাতে বেশি, তার মানে তার স্থিতিস্থাপকতা অবশ্যই বেশি। এটা মনে রাখবে। কত মিনিট হবে? ঘর্ষণ, ঘর্ষণ তো বুঝোই, দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শ থেকে যদি একে উপর দিয়ে অপরে চলার চেষ্টা করে বা চলতে থাকে, তাহলে কি বস্তুদ্বয়ের স্পর্শতলে একটা কি গতির বিরুদ্ধে একটা বাধা সৃষ্টি হয়। এই বাধাকে ঘর্ষণ বলা হয়। এটা তো স্বাভাবিক, কারণ যে কোনো দুটা বস্তু যদি পরস্পর লেগে চলে, এটা বস্তু বস্তু কি, তুমি মানুষও তো, একজনের গায়ে লাগছে একজন এমনি বাজে, তাও তো একটা ঘর্ষণ তৈরি হয়, ঠিক না? এটা তো স্বাভাবিক। এখন এগুলা তো মানুষের ঘর্ষণ লাগলেও তো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হলো কখন, যখন এই যে যন্ত্রপাতিতে ঘর্ষণ লাগলে তো ক্ষয় হয়। এই কারণে কি হয়, এই বিভিন্ন যন্ত্রপাতি গুলাতে এই ঘর্ষণ জনিত ক্ষয় রোধ করার জন্য সেখানে একরকম অয়েল, এই যে লুব অয়েল, লুব্রিকেন্ট, এই লুব অয়েল ইউজ করা হয়। এটা একটা পিচ্ছিল লিকুইড, পিচ্ছিল তরল। বিশেষ করে যন্ত্রপাতিতে, ইঞ্জিনে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এই অয়েলের কারণে এদের ঘর্ষণটা কিছুটা প্রশমিত হয়। মানে ফলে কি হয়, যন্ত্রাংশের এই যে ক্ষয়, তাপ ক্ষয়, এগুলা থেকে মোটামুটি কিছু হলো রক্ষা পায়। আচ্ছা, তাহলে আমাদের আজকে বলবিদ্যাটা, বলবিদ্যা না গেল বলবিদ্যাটা, এটা হলো। হ্যাঁ, তাহলে এতটুকু। এখন দেখো, এই যাদের জন্য ভিডিওটা করা, এদের মেন সমস্যা কি হলে এরা হয়তো পড়ে না, না পড়া চায় যে ভালো করতে। এই যে অনেক বিজ্ঞানের সমস্যা, ম্যাথের সমস্যা, সব জায়গায় সমস্যা, আবার হইলো সমস্যা প্রবলেমও দেখা না। এই যে এখন এই যে বিজ্ঞানের যে পড়াগুলা দিচ্ছি, যে জায়গায় বলছি মুখস্থ করতে, ওটা মুখস্থ করতে হবে। এটা কি আমরা কি, বিজ্ঞান কি আমাদেরকে শয়তানে এসে মাথার মধ্যে দিয়ে দিছে নাকি? আমরা তো কিছু জিনিস এগুলো মুখস্থ করা লাগছে না, কিছু জিনিস, তারপরে না তোমার বেসিক তৈরি হবে। এখন তুমি যদি মনে করো যে তোমাকে 100 কিভাবে লেখে সেটা নামে শিখাইতে পারবে, এখন তুমি যদি বলো এক কি রকম দেখতে, দুই কি রকম, তিন কি রকম, 1 2 3, এটা তো তোমাকে মুখস্থ করতে হবে। এটা তো কিভাবে লেখে সেটা তো তোমাকে প্রথম শিখতে হবে। তারপরে না তুমি কিভাবে 20 লেখে, কিভাবে 30 লেখে, কিভাবে 21 লেখে তুমি শিখবা। এখন তোমরা চাও কি ওই যে 1 2 3 এটাও কি না মুখস্থ করে সবকিছু, কি বলে না ইয়ে করে মুখস্থ করে সবকিছু ইয়ে করতে, এইভাবে এইভাবে হয় না। এগুলো হলো ফাইজলামি। যখন এই যেটা দিছি, যেখানে যা বলছি মুখস্থ করতে সেটা মুখস্থ করতে হবে। আগের লেকচারও যা দিছি মুখস্থ করতে সেটা মুখস্থ করতে হবে। তারপর গিয়া এরকম মুখস্থ, যেটা মুখস্থ সেটা মুখস্থ করলে তখন এই বেসিক জিনিসগুলো আস্তে ধীরে মাথায় ঢুকবে। এছাড়া কখনোই মাথায় ঢুকবে না, যত লেকচার শুনো রায় শুনো কোনো লাভ নেই।
ঠিক আছে, তাহলে এতটুকু। এরপরে মহাকর্ষ অভিকর্ষ একটা ক্লাস দিবে। ধন্যবাদ।